Welcome to SRM Education চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে SRM এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক হলো হান্টিং স্নেক, রিটেন বাই জুডিথ রাইট। জুডিথ আরুন্ডেল রাইট 1915 to 2000 was an Australian poet and environmentalist. জুডিথ রাইট, যার জন্ম 1915 খ্রিস্টাব্দ আর মৃত্যু 2000 সাল। ইনি 2000 সালের 25শে জুন অস্ট্রেলিয়ার রাজধানী অঞ্চল ক্যানবেরাতে মারা যান। এবং তিনি একজন অস্ট্রেলিয়ান কবি এবং পরিবেশবিদ। Among several collection of her poetry, the most notable are The Moving Image, Woman to Man, The Gateway and many more. তার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে এখানে দেওয়া হয়েছে দ্য মুভিং ইমেজ, ওমেন টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর, আরও অনেক কিছু রয়েছে। এগুলো তার হচ্ছে সব উল্লেখযোগ্য কবিতা। জুডিথ রাইটের সম্পর্কে আরেকটু বলে নিই। জুডিথ রাইট তার লেখা প্রথম কবিতার বই দ্য মুভিং ইমেজ, যেটা 1946 সালে প্রকাশিত হয়। আর ইনি হলেন দ্বিতীয় অস্ট্রেলীয় যিনি কবিতার জন্য 1919-এ কুইন গোল্ড মেডেল পেয়েছেন। তাছাড়া তিনি 20 বছর বয়সের পর থেকেই কানে অল্প অল্প শুনতে পেতেন। আর 1992 সালে তিনি সম্পূর্ণভাবে বধির হয়ে যান। এবার দেখো কবিতার সম্বন্ধে কয়েকটি লাইন এখানে দিয়েছে, 3টে লাইন। আমরা এই 3টে লাইন একটু আলোচনা করে নেব। The following poem describes the poet's experience of watching a black snake as it makes its way across an area of grassland. নিচের বর্ণনাটি কবি একটি কালো সাপের দেখার অভিজ্ঞতা বর্ণনা করছেন, যে সাপটি ঘাস জমির মধ্যে দিয়ে পথ করে যাচ্ছিল, ঘাস জমির মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছিল। দ্য পোয়েট লুকস অন, কবি সেটাকে দেখলেন, ফ্যাসিনেটেড এবং মোহবিষ্ট হয়ে গেলেন। অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার, এবং সাপটি খাবারের খোঁজ করছিল আর অবশেষে সাপটি উধাও হয়ে গেল। এটা হচ্ছে কবিতাটা। এইবার কবিতাটার লাইন বাই লাইন মিনিং আমরা পড়ে নিই, তারপর এটাকে আমরা আবার ডিসকাস করব এর ইনার মিনিংগুলো। ফার্স্ট লাইন দেখো, ফার্স্ট স্ট্যাঞ্জাটা। Sun warmed in the late season grace under the autumn's gentle sky. We walked and froze half through a pace. The great black snake went reeling by. Sun warmed in the late season grace.
সানওয়ার্মড মানে রৌদ্র তপ্ত, সানওয়ার্মড মানে হচ্ছে রৌদ্র তপ্ত, সূর্যের আলোতে যেটা উত্তপ্ত হয়েছে, সানওয়ার্ম। দ্য লেট সিজন গ্রেস, লেট সিজন মানে, লেট সিজন মানে ঋতুর শেষের দিকে, ঋতুর শেষের দিকে। সিজন গ্রেস আন্ডার দ্য অটামস জেন্টাল স্কাই, তার মানে অটাম মানে, অটাম মানে নিশ্চয়ই জানো, অটাম মানে শরৎ, তাহলে অটাম মানে শরৎ। আর জেন্টাল স্কাই, জেন্টাল স্কাই মানে হচ্ছে এখানে স্নিগ্ধতম, জেন্টালেস্ট স্কাই মানে হচ্ছে স্নিগ্ধতম আকাশ। তাহলে এই দুটো লাইনের মানেটা দেখে নাও। The sun warmed in the late season grace under the autumn's gentlest sky. ঋতুর শেষের দিকের প্রসাদ গুণে রৌদ্রপ্ত শরতের স্নিগ্ধতম আকাশের নিচে, শরতের স্নিগ্ধতম আকাশের নিচে। তার মানে শরৎ যে ঋতু, সেই ঋতুটার প্রায় শেষের দিকে, সেই শেষের দিকে একটা বেশ স্নিগ্ধতম রৌদ্র উত্তপ্ত শরতের আকাশের নিচে। নেক্সট লাইন দেখো, উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রো এ পেস। চলতে চলতে হঠাৎ করে আমরা থেমে গেলাম। We walked and froze, আমরা হাঁটছিলাম and froze, থমকে গেলাম, থেমে গেলাম। হাফ থ্রো পেস, অর্ধেকটা রাস্তা যাওয়ার পরই। হাফ থ্রো পেস মানে হচ্ছে এই জায়গাটার মানে হচ্ছে হাফ থ্রো পেস, এটার মানে হচ্ছে যাত্রাপথের বা হাঁটার মাঝে, হাঁটার মাঝপথে কিছুটা গেছি, সম্পূর্ণ রাস্তা পৌঁছাতে পারিনি, মাঝ রাস্তায় কি হয়েছে, থেমে গেছে। তাহলে এখানে কে বলছেন, কবি এবং তার একজন সঙ্গী রয়েছে। যেহেতু এখানে উই শব্দটা ব্যবহার করা হয়েছে, দেখো এই উই শব্দটা ব্যবহার করা হয়েছে, ওই জন্য এটা কি করা হয়েছে, উই মানে এখানে কবি রয়েছেন, তার সঙ্গে নিশ্চয়ই কোনো একটা অ্যাকম্প্যানি, সঙ্গী বা সাথী রয়েছে। বলছে যে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেখানে রৌদ্রোজ্জ্বল শরতের আকাশের নিচে আমরা হাঁটছিলাম, আমরা বলতে অবশ্যই কবি এবং কবির সঙ্গে তার সঙ্গী বা সাথী হাঁটছিলেন, আর কি করলেন, অর্ধেকটা যাওয়ার পর তেনারা থেমে গেলেন। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, বিরাট কালো সাপটি চলে গেল এঁকে বেঁকে। রিলিং বাই মানে হচ্ছে এঁকে বেঁকে চলে যাওয়া। নেক্সট স্ট্যাঞ্জা দেখো, হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, দ্য সান গ্লেজড হিজ কার্ভ অফ ডায়মন্ড স্কেল, and we lost breath to see him pass. Head down, tongue flickering on the trail. Head down, head down মানে বুঝতেই পারছো, মাথা নিচু করে, মাথা নিচু করে। আর কি, ফ্লিকারিং, ফ্লিকারিং, ফ্লিকারিং মানে হচ্ছে তোমার দ্রুত জিভ বের করা, সাপের জিভ বের করা তোমরা নিশ্চয়ই দেখেছো, দ্রুত জিভটা বের করার ভিতরে ঢুকিয়ে নেয়। টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, ট্রেল মানে হচ্ছে রাস্তা। তাহলে মাথা নিচু করে দ্রুত জিভ বের করে সে আসছে রাস্তায় বা চলার পথে সে বেরিয়ে আসছে। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, কোয়েস্টেড মানে অ্যাকচুয়ালি কোয়েস্ট মানে হচ্ছে সার্চ, কোয়েস্ট মানে সার্চ, খোঁজা। তাহলে হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, সে যাতায়াতের রাস্তা দিয়ে বা যে রাস্তা কোনো একটা জায়গায় ঘাসযুক্ত জায়গায় যদি দীর্ঘদিন হেঁটে যাওয়া হয় তাহলে সেখানে একটা রাস্তা তৈরি হয়ে যায়,
ঘাস রয়েছে, সেই ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একটা সেই জায়গাটায় ঘাসগুলো মরে যায়, পাশের ঘাসগুলো বড় থাকে, অর্থাৎ সেই জায়গাটা একটা রাস্তার মতো দেখা যায়। ঠিক সেই রকম সে যাতায়াতের ফলে ঘাসের মধ্যে দিয়ে তৈরি হওয়ার পথে সে খুঁজে চলেছে। সে খুঁজে চলেছে, কি বললাম, যাতায়াতের ফলে ঘাসের মধ্যে দিয়ে তৈরি হওয়ার পথে সে খুঁজে চলেছে। হি কোয়েস্টেড, সে খুঁজে চলেছে। তাহলে এই দুটো লাইনের মানে এটা বোঝা গেল সে কিরকম ভাবে মাথা নিচু করে তার জিভগুলো দ্রুত বের করে সে তার রাস্তায়, যে রাস্তার ঘাস ছিল সেই ঘাসের ফলে চলার ফলে রাস্তা হয়ে গেছে, সেই রাস্তায় সে খুঁজে চলেছে। কি খুঁজে চলেছে সেটা পরে আসছে, খুঁজে চলেছে। তারপর দেখো, সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস। সান গ্লেজ, গ্লেজ মানে হচ্ছে, গ্লেজ মানে অ্যাকচুয়ালি এখানে পাস্ট টেন্স করা হয়েছে, গ্লেজড করা হয়েছে, গ্লসি, চকচকে, কাঁচের মতো চকচক করছিল এরকম। কার্ভ মানে হচ্ছে বাঁক, কার্ভ মানে বাঁক। ডায়মন্ড মানে যেন হীরের মতো, এখানে স্কেল মানে হচ্ছে আঁশ। তাহলে সান গ্লেজ ইজ কার্ভ অফ ডায়মন্ড স্কেল, হীরের মতো আঁশগুলির বাঁকে বাঁকে রোদ ঝলমল করছিল। রোদ সূর্যের আলো পড়ে তার দেহে যে আঁশ রয়েছে সেই আঁশটা কিসের মতো মনে হচ্ছিল সূর্যের আলো পড়ে? ডায়মন্ডের মতো, হীরের মতো মনে হচ্ছিল। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, আমাদের শ্বাস রুদ্ধ হয়ে গেল তাকে দেখে। সে যে আমাদের পাশ দিয়ে চলে গেল তাকে দেখে আমাদের শ্বাস রুদ্ধ হয়ে গেল। নেক্সট স্ট্যান্জা দেখো, হোয়াট ট্র্যাক হি ফলোড, হোয়াট স্মল ফুড fled leaving from his fierce intent. We scarcely thought, still as we stood, our eyes went with him as he went. What track he followed, what small food fled leaving from his fierce intent. এই দুটো লাইন দেখো। হোয়াট ট্র্যাক হি ফলোড, সে যে রাস্তাটা অনুসরণ করে চলেছে, সে যে রাস্তাটা অনুসরণ করে চলেছে। হোয়াট ট্র্যাক হি ফলোড, সে রাস্তা অনুসরণ করেছে। আর কি করছে? হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, কোনো ছোট্ট শিকার তার ভয়ঙ্কর ইচ্ছার ছোবল থেকে বেঁচে পালালো। ফিয়ার্স মানে হিংস্র, ভয়ঙ্কর, আর ইন্টেন্ট মানে তার ইচ্ছা বা উদ্দেশ্য। আর ফ্লেড লিভিং মানে হচ্ছে জীবন্ত অবস্থায় পালিয়ে যাওয়া। ফ্লেড লিভিং মানে জীবন্ত অবস্থায় পালিয়ে যাওয়া। তাহলে দেখো, হোয়াট ট্র্যাক হি ফলোড, অর্থাৎ ওই সাপটা যে রাস্তাটা অনুসরণ করছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে যাচ্ছিল। হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং, এবং সেই ছোট্ট খাবারটা, ছোট্ট প্রাণীটা, যে প্রাণীটাকে সাপটা খেত, সেটা ব্যাঙ হোক বা ফড়িং হোক বা অন্য কিছু হোক, সে জীবন্ত সেই জায়গা থেকে পালিয়ে গেছে। ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট মানে তার যে উদ্দেশ্য ছিল তাকে ধরার, ভয়ঙ্কর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সাপটা সফল হয়নি, অর্থাৎ সাপের মুখ থেকে তার শিকার পালিয়ে গেছে। এরকম একটা কন্ডিশন। সাপ যে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার সামনে যে খাবার ছিল, সে খাবার জীবন্ত অবস্থায় পালিয়েছে। বোঝা গেল? তারপরে দুটো লাইন দেখো, উই স্কেয়ারসলি থট, আমরা কদাচিৎ তা ভেবেছিলাম। উই স্কেয়ারসলি থট, আমরা কদাচিৎ সেটা ভেবেছিলাম। স্টিল অ্যাজ উই স্টুড, our eyes went with him as he went. নিশ্চল হয়ে যখন দাঁড়িয়েছিলাম। স্টিল অ্যাজ উই স্টুড,
স্টিল মানে নিস্তব্ধ বা এক জায়গায় স্থির থাকা। অ্যাজ উই স্টুড, আমরা যখন দাঁড়িয়েছিলাম, আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, সে যেদিকে চলে গেল আমাদের চোখও সেই দিকেই গেল। অর্থাৎ সাপটা যেদিকে এঁকে বেঁকে চলে গেল সেই সাপের দিকেই আমাদের চোখটা গেল। আমরা স্বাভাবিকভাবে আমাদের সামনের দিকে কোনো যদি সাপ চলে যায় তাহলে আমাদের চোখটা কোন দিকে যাবে? অন্যদিকে থাকবে না, সাপ কোন দিকে যাচ্ছে দেখি সেই দিকেই যাবে। ঠিক সেই রকমই সে যে চলে গেল আর আমাদের চোখটাও ঠিক তার সেই দিকেই অনুসরণ করলো, তার সেই দিকেই আমরা দেখতে থাকলাম। তারপরে দেখো, cold, dark and splendid, as cold, dark and splendid, he was gone into the grass that hid his prey. এখানে দেখো সাপটার জন্য কতগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। কোল্ড, ডার্ক, স্প্লেন্ডিড। একটা ভয়ঙ্কর ক্রিয়েচারের জন্য দেখো স্প্লেন্ডিড, এই যে একটা কন্ট্রাস্ট, সেই কন্ট্রাস্ট এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে। আমি এটা পরে আলোচনায় আসছি। তো সাপটাকে স্প্লেন্ডিড বলা হচ্ছে, আবার ঠান্ডা বলা হচ্ছে, ডার্কও বলা হচ্ছে। এই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করছে বা অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার করা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে দেখো, ঠান্ডা, কালো, চমৎকার, সে চলে গেল। As he gone into the grass that hid his prey, সে চলে গেল ঘাসের মধ্যে যে ঘাসে লুকিয়ে রেখেছিল বা লুকিয়ে ছিল তার শিকার। এবার তার শিকার তো সে করতে পারেনি, বা তার শিকারটা সে যে জায়গায় লুকিয়ে গেছে সেই জায়গায় সাপটা এগিয়ে গেল, সেই ঘাসের ভিতর দিয়ে এগিয়ে চলে গেল। এবার সাপটাকে এখানে বর্ণনা দেওয়া হলো কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, এই অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হলো। প্রে, এখানে বলে নি, প্রে মানে হচ্ছে শিকার, প্রে মানে শিকার। উই টুক এ ডিপ ব্রেথ অফ ডে, আমরা দিনের গভীরতম শ্বাসটি নিলাম, আমরা দিনের গভীরতম শ্বাসটি নিলাম। লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, আমরা একে অপরের দিকে তাকালাম আর আমরা চলতে লাগলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমি এইটার লাইন বাই লাইন যে অ্যানালাইসিস, সে অ্যানালাইসিসটা করব। দেখতে থাকো, আমি অ্যানালাইসিসটা স্টার্ট করছি। প্রথমেই দেখো জুডিথ রাইট, তিনি একজন এনভায়রনমেন্টালিস্ট এবং তিনি প্রথমেই কি করছেন, ফার্স্ট স্ট্যাঞ্জাতেই তিনি পরিবেশকে স্মরণ করছেন। ফার্স্ট স্ট্যাঞ্জায় কি করছেন, তিনি পরিবেশকে স্মরণ করছেন যে পরিবেশটা কেমন। এই যে পরিবেশটা তিনি স্মরণ করলেন, এই ফার্স্ট স্ট্যাঞ্জাটাতে তিনি পরিবেশটাকে স্মরণ করলেন। দ্য এনভায়রনমেন্টালিস্ট Judith Wright shared her experience of coming face to face with a snake when she was with a friend. একজন পরিবেশবিদ, তিনি তার বন্ধুর সঙ্গে ছিলেন এবং সেখানে একটা সামনাসামনি সাপকে দেখলেন, সেই জিনিসটা বর্ণনা করলেন। She remembers the warm autumn day, which she personifies as having a lot of grace. এবং তিনি এই জায়গায় যে পরিবেশ কত সুন্দর, সেই পরিবেশের সৌন্দর্যটা তিনি এই জায়গায় বর্ণনা করে দিয়েছেন। ফার্স্ট দুটো লাইনের মধ্যে তিনি এটা বর্ণনা করে দিয়েছেন। সেকেন্ডে চলে এসো। তারপরে কি বলছে দেখো, দ্য পোয়েট বিইং এ লাভার অফ নেচার ফন্ডলি রিমেম্বার্স দ্য ব্রাইট অ্যান্ড প্লেজেন্ট ডে অ্যাজ সি walked along a natural trail. তারপরে তিনি কি বলছেন, সেকেন্ড দুটো লাইনে এখানে কি করছেন, কবি এবং তার সঙ্গী তারা কি করলেন, অর্ধেকটা রাস্তা যাওয়ার পরই
তারা থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন এবং তারা দেখলেন যে একটা কালো সাপ সেটা এঁকে বেঁকে চলে গেল। তারপরেই দেখো একটা শব্দ, যে শব্দটা, এটা হচ্ছে গ্রেট। গ্রেট যে শব্দটা, এই যে গ্রেট শব্দটা, গ্রেটটা শব্দটা কিন্তু সাপের যে বর্ণনা দেওয়া হচ্ছে সেই বর্ণনার সঙ্গে সাযুজ্য নয়, ঠিক অপোজিট কন্ট্রাস্ট। তারপরে দেখবে একটা শব্দ পাবে, সেটা হচ্ছে স্প্লেন্ডিড। আবার কোল্ড, ডার্ক। তাহলে গ্রেট, স্প্লেন্ডিড, ডার্ক, কোল্ড, এই যে ওয়ার্ডগুলো, দ্য ওয়ার্ড স্প্লেন্ডিড ইজ অ্যানাদার unusual term to describe a serpent. Cold is also a word unusual term to describe a serpent and also dark. তো এই যে শব্দগুলো গ্রেট, গ্রেট মানে আমরা সাধারণভাবে জানি কি, গ্রেট মানে হচ্ছে মহান, কিন্তু এখানে যে গ্রেট যে শব্দটা ব্যবহার করা হয়েছে একটা সাপকে বর্ণনা করতে, গ্রেট শব্দটা ব্যবহার করা যায় না। কিন্তু কেন তিনি ব্যবহার করেছেন? এই ব্যবহার করার পিছনে একটাই কারণ হচ্ছে যে দিস ক্লিয়ারলি ইন্ডিকেটস হার রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন অফ দ্য ক্রিয়েচার। তার ওই যে ক্রিয়েচারটা, ওই যে প্রাণীটা, ওই যে সৃষ্টিটা, ওই সৃষ্টির প্রতি তার একটা রেসপেক্ট এবং অ্যাডমায়ার, তার প্রশংসা, এই সমস্তগুলো জড়িয়ে রয়েছে। তিনি প্রথমেই খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিলেন, তার পরপরই তিনি কি করছেন, একটা ক্রিয়েচারের কে নিয়ে আসছেন, যে ক্রিয়েচারটা খুবই ভয়ঙ্কর এবং তার একটা ফিয়ার্স ইন্টেন্ট আছে। তাহলে একদিকে ফিয়ার্স ইন্টেন্ট আছে ক্রিয়েচার, আর একদিকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই যে কন্ট্রাস্টটা তিনি নিয়ে এসছেন, এই কন্ট্রাস্টটা তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে পরিবেশের মধ্যে সব কিছু খুব শান্তিপূর্ণভাবে যেন সহবসস্থান করতে পারে বা সহ অবস্থান যেন থাকতে পারে। ডেলিভার দ্য মেসেজ হিয়ার দ্য জুরিথ রাইট বা সি delivered the message of peaceful coexistence in nature. প্রকৃতির মধ্যে সবারই যে শান্তিতে বসবাসযোগ্য, একে অপরের প্রতি যে সহানুভূতি দেখিয়ে যে বসবাস করবে, তারই উদাহরণ। বুঝতে পারলে? তিনি যেহেতু একজন এনভায়রনমেন্টালিস্ট। বোঝা গেল? তাহলে আমি একবার সামারাইজ করে দিই 1-2 মিনিটের ভিতরে। প্রথম লাইনটায় প্রাকৃতিক পরিবেশ, তারপরে তারা হাঁটতে হাঁটতে থেমে গেল, সাপটা এঁকে বেঁকে চলে গেল, সাপটা তার মাথাটা নিচু করে জিভটা বের করে তার রাস্তা দিয়ে চলতে থাকলো, যে জায়গায় সেই রাস্তা দিয়ে বা যে চলার ফলে ঘাসের যে রাস্তা হয়ে গেছে সেই রাস্তা দিয়ে সে খুঁজে চলেছে, এবং তারপর পরই সাপের দেহের বর্ণনা আসছে, সূর্যের আলো পড়ে সেটা ডায়মন্ডের মতো চকচক করছে, এবং তাই দেখে তারা, কবি এবং তার সঙ্গে কি করেছে, তাদের শ্বাস প্রায় রুদ্ধ হয়ে এসেছিল। তারপরে যে রাস্তা দিয়ে সে অনুসরণ করেছিল এবং যে রাস্তা দিয়ে সেটা, অর্থাৎ সে বলতে এখানে দ্য স্নেক বা সার্পেন্ট বলতে পারো, হিটা, এবং সে হয়তো তার পালিয়ে যাওয়া সে জীবন্ত প্রাণীটা বা তার শিকারটা যে রাস্তায় পালিয়ে গেছে সেই দিকে চলতে গেল, এবং আমরা এটাই ভেবেছিলাম যে ওই জিনিসটাই তারা ভেবেছিল কবি এবং তার সঙ্গী, এবং সেখানে থমকে দাঁড়ালো এবং সাপটা যে দিক দিয়ে চলতে থাকলো তাদের চোখটাও সেদিক দিয়ে গেল, এবং সাপের এখানে বর্ণনা দিচ্ছে, দেখো সাপটাকে ডার্ক
কোল্ড আর স্প্লেন্ডিড এই তিনটে অ্যাডজেক্টিভ দিয়ে সাপের বর্ণনা দিচ্ছে এবং তারা সেই দিনকারের মতো একটা গভীরতম শ্বাস নিলেন, অর্থাৎ একটা রুদ্ধশ্বাস। হয়তো বিপদ ঘটতে পারে, হয়তো কামড়ে দিতে পারে, কিন্তু এই জন্য একটা গভীর শ্বাস নিলেন এবং তারা আবার একে অপরের দিকে তাকালো, আবার চলতে থাকলো। এইটা হচ্ছে কবিতাটা। আশা করছি তোমরা সকলে এই কবিতাটা বুঝতে পেরেছো, হান্টিং স্নেকটা। আর এর পরবর্তী ভিডিওতে আমি হান্টিং স্নেকের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আলোচনা করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।